ফ্যাসিস্টদের ভোটে আনলে মানবে না জনগণ, বললেন ফখরুল। আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ নেই, আগের বক্তব্য থেকে সরলেন আসিফ। এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? কুয়েটে বন্ধই থাকছে ছাত্র রাজনীতি, দাবিতে অনড় শিক্ষার্থীরা। প্রমাণ ছাড়াই জড়ানোর অভিযোগ ছাত্র দলের, দায় চাপানোর প্রতিবাদ শিবিরে। আত্মপ্রকাশের আগেই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে বিরোধ। অন্তর্কন্দল নয়, নেতৃত্বের প্রতিযোগিতা, বলছেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ পন্থা এক মূল বিষয় হয়ে ওঠে, সে বিষয়টাকে আমরা ফোকাস করতে চাই। সবাই সবার মতামত পেশ করতেছে, ইন্টারনালি কেউ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই। এবং 17 বছর পর নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 8 আসামির খালাস। রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা পর্যবেক্ষণ আদালতে। শুনছিলেন শান্তবাজারের শিরোনামগুলো। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। গণহত্যায় জড়িত নন এমন আওয়ামী লীগী নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। মঙ্গলবার ক্রীড়া উপদেষ্টার এমন বক্তব্যের পর ছাত্রদলের আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের নির্বাচনে ফিরিয়ে আনা হলে মানবে না বিএনপি। এ সময় সরকারে বসে দল গঠন করলে জনগণ আস্থা হারাবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, নির্বাচন বানচাল করতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। আওয়ামী লীগের ফেসিবাদী আমলে নিপীড়নের শিকার হয়ে সংকুচিত হয়ে আসে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড, যার প্রভাব পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মূল সংগঠন থেকে শুরু করে দলগুলোর সহযোগী ও অঙ্গ সংগঠনে। কিন্তু 24-এর অভ্যুত্থানের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করে সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সদস্য নবায়ন ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ গণতান্ত্রিক শাসনে ফিরে যেতে প্রস্তুত হয়ে আছে। কেউ কেউ নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে চায় বলেও মন্তব্য তার। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এ সময় তিনি আরও বলেন, সরকারে বসে দল গঠন করলে জনগণ আস্থা হারাবে। সরকারের নিরপেক্ষতা হারালে আরেকটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা আবারও ফুটে ওঠে তার বক্তব্যে। অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। দেখবেন এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয় নির্বাচন হবে না, নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। সেহেতু যে কোনোভাবে জাতীয় ঐক্য বিশৃঙ্খলা বাদ দিতে হবে। নতুন ধারার ছাত্র রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসবে বলে প্রত্যাশা ছাত্র নেতাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দলকে শুধু নিষিদ্ধই না, নির্মূল করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পাশাপাশি এই দলটিকে সামাজিক ও আদর্শিকভাবেও বাদ দেওয়া উচিত বলে জানান তিনি। একই সাথে কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথাও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আরও জানাবেন সানিম মৃধা। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। মঙ্গলবার ডিসি সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে এর একদিন পরেই নিজের দেয়া মন্তব্য থেকে সরে দাঁড়ালেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। গতকালকে ডিসিস কনফারেন্সের পরে একটা প্রেস ব্রিফিংয়ে খুব অল্প সময়ে বলার কারণে হয়তো পরিষ্কার করতে পারিনি এবং মিডিয়ায়ও শব্দ এবং ভাষা একটু ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। তার দেয়া আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, মূলত ট্রুথ কমিশনের মাধ্যমে ফ্যাসিবাদ আমলের দায় স্বীকার করার কথা বুঝিয়েছেন তিনি। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। ট্রুথ কমিশন কিংবা এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কিভাবে আওয়ামী লীগের বিষয়টা সমাধান করা যায় সেটা নিয়ে সরকার কাজ করবে। বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, বিভিন্ন অপকর্মের দায় আওয়ামী লীগকে আগে বিচারের মুখোমুখি হতে হবে। একই সাথে সামাজিক ও আদর্শিকভাবেও দলটিকে প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। এ সময় কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা ও দেশের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে। এর জবাবে আসিফ মাহমুদ বলেন, কুয়েটে হামলার ঘটনায় যে বা যারা জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান এই উপদেষ্টা। অনুষ্ঠান শেষে তারুণ্য উৎসবে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। সানিম মৃধা, এখন, ঢাকা। উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে এখনও অনড় শিক্ষার্থীরা। তবে এর মধ্যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সহ 4টি দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি। যদিও শিক্ষার্থীরা বলছেন, নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় ফিরবেন না তারা। বিস্তারিত প্রতিবেদনে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ও উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে অনড় সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায় না হয় বন্ধ বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ শ্রেণী কার্যক্রম। বুধবার সকাল থেকে ফের ক্যাম্পাসে সমবেত হন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে পাহারা বসিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 6টা দাবি আছে, যেটা না মানলে আমরা কোনোদিন ক্লাস করব না। আমাদের ক্যাম্পাসের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে দুপুর 12টার দিকে বিবৃতি দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমাদের ছাত্রদের গায়ে হাত দেওয়া হয়েছে, অস্ত্র চালানো হয়েছে। এটা কোনো পরিস্থিতিতেই এটা আমরা সমর্থন করতে পারি না। তবে বিবৃতি স্পষ্ট নয় দাবি করে তা প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষকদেরকেও ছাত্রদল এবং বিএনপি আহত করেছে, তাদের বিবৃতিতে এটার উল্লেখ নাই। নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। যত দ্রুত সম্ভব নতুন ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে ভিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। অন্যদিকে ক্যাম্পাসে হামলা ও সংঘর্ষের ঘটনায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। ক্যাম্পাসে কৌশলে ছাত্র রাজনীতি চালু আছে বলে দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে। মূল কথা হচ্ছে হামলার সাথে যারা জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা অতি শীঘ্রই তদন্তপূর্বক যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে বিকেলে সিন্ডিকেট মিটিংয়ের পর শিক্ষার্থীদের 4 দাবি মেনে নেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 3 সদস্যের কমিটি গঠনের কথা জানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। 3 কার্যদিবসের মধ্যে একটা তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দেবে এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেব। এর আগে মঙ্গলবার দিনভর ক্যাম্পাসে রাজনীতি ফেরানোর প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল হামলা চালালে দুপক্ষের সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। রামিম চৌধুরী, এখন, খুলনা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করেছে ছাত্র শিবির ও ছাত্রদল। শিবিরের অভিযোগ, ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। নেতাদের দাবি, ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপরতা চালাচ্ছে ছাত্র শিবির ও ক্যাম্পাসে থেকে যাওয়া ছাত্রলীগ। বিস্তারিত জানাবেন হাসিব বিল্লাহ। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দফায় দফায় সংঘর্ষের পর 6 দফা দাবি নিয়ে এখনও মাঠে সাধারণ শিক্ষার্থীরা, যেখানে হামলার ঘটনায় অভিযোগের তীর ছাত্রদলের বিরুদ্ধে। তবে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে সব অভিযোগ অস্বীকার করে ছাত্রদল। বলছে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই জড়ানো হচ্ছে তাদের। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের গুপ্ত কর্মী ও ক্যাম্পাসে থেকে যাওয়া ছাত্রলীগের কর্মীরাই শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তবে আগেই ছাত্রদলের এমন অভিযোগ অস্বীকার করেছে ছাত্র শিবির। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, বহিরাগতদের নিয়ে ছাত্রদল সশস্ত্র হামলা চালায়। গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির ইতিবাচক ধারা তৈরির যে সুযোগ এসেছে, সেই সম্ভাবনাকে নস্যাৎ করতে একটি দল পুনরায় ক্যাম্পাসে দখলদারি ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে বলেও অভিযোগ করে তারা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি এবং শিক্ষাঙ্গনে পুনরায় ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণে আহ্বান জানায় ইসলামী ছাত্র শিবির। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। চলতি সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গঠিত এই দলের আদর্শ হবে মধ্যম পন্থার। চর্চা হবে গণতন্ত্র ও জবাবদিহিতা। তবে আত্মপ্রকাশের আগেই দলটির নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের দাবি, এটি অন্তর্কোন্দল নয়, বরং নেতৃত্বের প্রতিযোগিতা। এদিকে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শিক্ষা নিয়ে নতুন দলকে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। দীর্ঘদিনের ফ্যাসিবাদী ব্যবস্থার কবল থেকে মুক্ত হতে লাখো প্রাণ যেদিন এক হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, সেদিন ঘোষণা হয় এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র, কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। তার 1 মাস পর সেই শহীদ মিনার থেকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করার লক্ষ্যে গঠিত এ কমিটিতে যোগ দেয় গণতান্ত্রিক ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, রাষ্ট্রচিন্তা, ছাত্র মজলিস, এবি পার্টি, ইসলামী ঐক্যজোট, কওমি অনুসারী শিক্ষার্থী সহ বিভিন্ন সমাজকর্মী ও পেশাজীবী। অভ্যুত্থানের চেতনা ধারণ করে এই প্ল্যাটফর্ম থেকে আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক দল। সংগঠনটির নেতারা বলছেন, ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক নয়, বরং দায় ও দরদের রাজনীতি হবে বাংলাদেশ পন্থাকে সামনে রেখে। বাংলাদেশের মানুষ তারা পাহাড়ে বাস করুন আর সমতলে বাস করুন, সকলের মধ্যে যাতে বাংলাদেশ পন্থা এক মূল বিষয় হয়ে ওঠে, সে বিষয়টাকেই আমরা ফোকাস করতে চাই। 15 সালের ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং একই সাথে আপনার কোটা সংস্কার আন্দোলন, এবং সর্বশেষ কিন্তু এই ফ্যাসিবাদের পতনটা 2024 সালে ছাত্রদের এবং নিরপেক্ষ ব্যানারে হয়েছে। অর্থাৎ সোসাইটির মধ্যে কিন্তু গত 10 বছর একটা প্রজন্মের মধ্যে কিন্তু আপনার নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে। তবে যাত্রা শুরুর আগে সম্প্রতি দলটির নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে। নতুন দলের আহ্বায়ক হিসাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে সবার পছন্দ হলেও বাকি 3 শীর্ষ পদ নিয়ে ছাত্রশক্তি, ছাত্র শিবির ও বামপন্থা সহ কয়েকটি বলয় তৈরি হয়েছে। এসব পদের জন্য আলোচনায় আখতার হোসেন,
সাবেক শিবির নেতা আলী হাসান জোনায়েদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন। তবে বিভক্তি নয়, বরং এটি গণতন্ত্রের সৌন্দর্য বলে মত সংগঠনটির নেতাদের। যেহেতু একেবারেই কোর স্টেক হোল্ডার হলো ইসলামী ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র শক্তি, সো এই জন্য এরা যখন আবার নিজেদের মধ্যে হলো কার কি ভূমিকা ছিল আলোচনায় আসছে, তখন এটাকে মনে হচ্ছে যে আসলে খুব বড় ধরনের একটা কেওয়াস তৈরি হয়েছে। এখন যে দলটা হচ্ছে, যেটাকে বলে বঙ্গীয় বদ্বীপের রাজনীতি করব, অর্থাৎ আমরা এই মাটির রাজনীতিটা করব, দায়দারদের রাজনীতি, এখন সেই জায়গা থেকে হলো অন্যরাও আরও যদি কেউ মনে করে তারা আর একটা হলো ভালো আর একটা ইডিওলজি আছে, তার সে আরেকটা ইডিওলজি নিয়ে তারা যদি সে নেতৃত্ব থাকে আরেকটা রাজনৈতিক দল গঠন করতে পারে। সামনের দিকে ছাত্রদের নেতৃত্বে একাধিক পার্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং একটা পার্টি হচ্ছে, যেহেতু আমাদের নিউ পার্টি, সকলের কথা বলার একটা সুযোগ আছে এবং সকলেই তার যে স্ট্রিক্টটা সেই স্ট্রিক্টটা ক্লেম করতে পারে। খুনি হাসিনার বিরুদ্ধে উই আর ইউনাইটেড। তবে এখন এই 24-এর পরে আমাদের সুযোগটা পেয়েছি, সবাই সবার মতামত পেশ করতেছে। আমাদের মধ্যে ফেসবুকে হচ্ছে, কথা হচ্ছে, ইন্টারনালি কেউ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই। রাজনীতিতে টিকে থাকতে হলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, লোভ লালসার ঊর্ধ্বে ত্যাগের মানসিকতা রাখার পাশাপাশি ঢাকা কেন্দ্রিক রাজনীতি থেকে সরে আসার পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। শুরু থেকেই কোনো ইমেজ সংকটের পড়েন, তাদের ইমেজ নিয়ে যদি জনমনে প্রশ্ন থাকে, জনগণের কাছে পৌঁছতে পারবে বলে মনে হয় না। সুতরাং একটা রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে একদল আদর্শবাদী নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যারা তাদের আদর্শের প্রতি অবিচল থাকবেন, কমিটেড থাকবেন, এবং তারা যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে তারা প্রস্তুত থাকবেন। নতুন রাজনৈতিক দলের কাছে জনগণের প্রত্যাশা কেমন, এ নিয়ে জনমত জরিপ আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক কর্মসূচি শুরু হয়েছে 5ই ফেব্রুয়ারি। এখন পর্যন্ত এই জরিপে অংশ নিয়েছেন 2 লাখের বেশি মানুষ, আর ইতোমধ্যে গঠন হয়েছে 3 শতাধিক থানা কমিটি। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। 17 বছর পর নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মামলার জন্য অন্য আসামিরাও খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় দেন। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা আদালতের পর্যবেক্ষণে, এমন বক্তব্য দেন বিচারক। রাব্বি হোসেনের প্রতিবেদন। কানাডার কোম্পানি নাইকোর 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,500 কোটি টাকা ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁ থানায় মামলা করে দুদক। পরে 11 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিলে 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 17 বছরের বেশি। রাষ্ট্রপক্ষের 68 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেয়া 39 জনের কেউই বেগম খালেদা জিয়াকে দোষী করেনি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 17 বছর পর বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম। নাইকো মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই মামলা একটি রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। রায়ের পর আইনজীবীরা বলেন, দুদকের কর্মকর্তাদের অনৈতিকভাবে ব্যবহার করে এ মামলা দেয়া হয়েছিল। শেখ হাসিনা সহ দুদকের তৎকালীন কর্মকর্তাদের বিচারের দাবি জানান তারা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই 39 জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন। এদিকে বিএনপির আইনজীবীরা বলেন, নাইকো মামলায় বেগম খালেদা জিয়াকে ফাঁসিয়েছিলেন শেখ হাসিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল। এদিকে এই মামলায় খালাস পাওয়া কালিপ চট্টগ্রামের ওয়াসার মূল সরবরাহ পাইপলাইন ফেটে চট্টগ্রামের অর্ধেক শহরে পানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত 30,000 গ্রাহক। জলাবদ্ধতা প্রকল্পে কাজ করার সময় অসাবধানতায় পাইপলাইনে বড় সড় একটা ছিদ্রের সৃষ্টি হয়, তারপরে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এবং এটি রাঙ্গুনিয়ার যে প্রকল্প, সেখান থেকে প্রায় দিনে 14 কোটি লিটার পানি সরবরাহ করা হতো, আর এটি এখন পর্যন্ত মেরামত করতে আরও 48 ঘন্টা সময় লাগবে বলে কর্মকর্তারা জানিয়েছে। এনে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসি সেটি। চট্টগ্রাম নগরীর অক্সিজেন কোয়াইশ রোডের খালে চলা জলাবদ্ধতা প্রকল্পের কাজে অসাবধানতায় গেল সোমবার সন্ধ্যায় ফেটে যায় ওয়াসার মূল পাইপলাইন।
সরেজমিনে দেখা যায় 48 ইঞ্চি ব্যাসের এই পাইপলাইন মাটির 10 ফুট গভীরে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে প্রতিদিন গড়ে 14 কোটি লিটার পানি আসে এই পাইপলাইনে, যা সরবরাহ করা হয় আগ্রাবাদ, হালিশহর, দেওয়ানহাট, ওয়াসা, লালখানবাজার সহ নগরীর অর্ধেক এলাকায়। ফাটলের কারণে এসব এলাকায় পানি সরবরাহ বন্ধ গত মঙ্গলবার থেকে। একই সাথে বন্ধ রাখা হয়েছে রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্পের উৎপাদনও। সিস্টেম লস বাদ দিয়ে নগরীতে চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন পানি সরবরাহ করে 35 কোটি লিটার। প্রায় অর্ধেক সরবরাহ বন্ধ হয়ে পড়ায় দেখা দিয়েছে পানি সংকট, যা আগামী 2 দিনে আরও বাড়তে পারে। পানি সংকট নিরসনে বিকল্প উপায় খুঁজছে সাধারণ মানুষ। গত কদিন তো পানি আসেইনি, এমন একটা অবস্থা হয়েছে যে মৃত ব্যক্তিকে গোসল করানো যাচ্ছে না। যদি ওয়াসার পানি না থাকে তো এখানে মানুষের চলাটা মানে দুরূহ ব্যাপার। এক ড্রাম পানি 300 টাকা কিনে আনতে হইতেছে, এখানে ভাড়া থেকে অনেক কষ্ট পাইতেছি পানির জন্য। গোসল না করলেও মাথা ঘুরে অসুস্থ পড়তেছে মানুষে, খাওয়া দাওয়া বাচ্চারা খেতে পারতেছে না পানির জন্য। ঘটনার পর থেকে পাইপলাইন মেরামতে দিনরাত কাজ করছেন ওয়াসা শ্রমিক কর্মকর্তারা। তবে কাজ শেষ হতে সময় লাগবে 1-2 দিন। এরপর পানি সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। ঢালাই ভাঙার পরে আমরা এখন প্রিলিমিনারি আমরা চেষ্টা করব যে শর্টকাট ওয়েতে যেভাবে আপনার ওয়েল্ডিং করে এই পাইপটা তাড়াতাড়ি রিকভার করা যায় কিনা। তো সেটা যদি হয় আমরা আশা করি আজকের দিনের মধ্যেই আমরা সেটা করে ফেলতে পারবো। আর যদি সেটা আমরা না পারি তাহলে কিন্তু আমাদেরকে আরও কিছু টাইম লাগবে, কারণ আমাদের পুরো পাইপটাই তখন পরিবর্তন করতে হবে। নগরীতে সড়ক, ফ্লাইওভার নির্মাণ কিংবা জলাবদ্ধতার মতো বড় বড় প্রকল্পের কাজ করতে গিয়ে প্রায়শই পাইপলাইন ফেটে যাওয়ার ঘটনা ঘটছে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, এভাবে পাইপ ফেটে যাওয়ার পর সিটি কর্পোরেশন সহ নানা সংস্থার অনুমতি নিতে হয় মেরামত কাজে। এতে ভোগান্তি বাড়ে নগরবাসী এবং ওয়াসারও। এবার মূল পাইপলাইনে ফাটলের কারণে সে ভোগান্তি আরও বাড়ল। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বছরে 2 কোটি টাকার অধিক মুনাফা করে এমন কোম্পানি লভ্যাংশের 0.5% সরকারকে না দিলে সরকারি দূরপত্রে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাকফাত হোসেন। বুধবার বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। উপদেষ্টা জানান, 5 শতাধিক কোম্পানি ইতিমধ্যেই সরকারকে এই লভ্যাংশ দিচ্ছেন। তবে 8,000-এর মতো কোম্পানির আছে যারা সরকারকে লভ্যাংশ দেওয়ার ক্ষমতা রাখেন। এর আগে বাংলাদেশ সাবমেরিন কেবলস শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে 1.6 লক্ষ টাকার চেক হস্তান্তর করে। সরকারকে লভ্যাংশ দেয় না এমন কোম্পানির ব্যাপারে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই টাকা শ্রমিকদের ন্যায্য অধিকার। শ্রমিক কল্যাণ তহবিলের বর্তমানে 1100 কোটি টাকার বেশি জমা আছে। আমরা ক্যাবিনেটকে লিখছি যে এনারা যদি ল্যান্ডলিস্টেড না হন, বিশেষ করে বড় কোম্পানি, শিপ বিল্ডার্স, তারা যদি না হন তাহলে অন্তত পক্ষে সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এটা 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 যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তাই হবে। আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছে বা আমাদের সাথে যারা কাজ করছে তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেব না। প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে কথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি পর্যায়ক্রমে দেশীয় সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8.86 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 3.45 লক্ষ টাকারও বেশি জমা এবং 3.39 লক্ষ টাকা উত্তোলন সহ মোট 6.84 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বেপরোয়া সাদা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন
এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার। সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়ে থাকলেও ভোরের নির্জনতায় সাথে সাথেই তাকে উদ্ধার করা হয়নি। দুমড়ে মুচড়ে যায় সেই সিএনজিটি। পুলিশ বলছে দায়ী যানবাহনটি চিহ্নিত করা হবে। এর চালককেও গ্রেপ্তারে তৎপরতা চলছে। কুমিল্লার পদুয়ার বাজারের দুর্ঘটনাস্থল ঘুরে খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন, তার সঙ্গে ক্যামেরা ছিলেন বাশির আহমেদ। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দ্রুতগামী যানবাহনের গন্তব্যে যাওয়ার প্রতিযোগিতা চলে এখানে। চালকের অসতর্কতা মুহূর্তেই বড় দুর্ঘটনার কারণ এই মহাসড়কে। রোদ বৃষ্টি সহ নানা জটিলতা সয়ে কৃষকের উৎপাদিত এই সবজি এবার যাবে ভোক্তার হাতে। গেল 14 ফেব্রুয়ারি শুক্রবার ভোর 6টা। ভোরের আলো কেবল ফুটছিল তখন। রাজশাহী থেকে নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পথে পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় বাস থেকে নামেন এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা। স্বামী সৈকত সহ একটি সিএনজি অটোরিকশায় ওঠা মাত্রই পেছন থেকে ধাক্কা দেয় একটি সাদা মাইক্রোবাস। আর তখনই সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়েন মাসুমা, তার স্বামী ও সিএনজি চালক। রাস্তায় কোনো পথচারী না থাকলেও অদূরে দুটি দোকান থেকে ঘটনা প্রত্যক্ষ করেন রুহুল আমিন ও রাসেল। সকাল 6:40 মানে এখানে একটা ঘটনা হয়েছিল। মানে এখানে একটা লরি দাঁড়াতে ছিল। লরি দাঁড়ানোর পরে ওই দিকের থেকে একটা গাড়ি আছে সিএনজি, এদিকে তো একটা সিএনজি আছে। সিএনজির পিছনে আসছিল আপনার হাইসে ছিল, হাইসাই মারি দিচ্ছে। একটা গাড়ি লরি সাইডে দিয়ে খারাপ ছিল। তারপরে মনে করেন না আমরা এনে ছিলাম, এর মধ্যে হাই এক্সট্রা ঢাকা থেকে আইয়ে মারিয়ে দিস পিছন দিয়া। এর মধ্যে একটা মহিলা ছিল, একটা পুরুষ নূরজান থেকে আইয়া সিএনজি ড্রাইভারে ডাক দিছে। এই বেশ কিছু সময় সড়কে পড়েছিল মাসুমা। এ সময় ঘাতক মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে দূরপাল্লার পরিবহনগুলো পদুয়ার বাজার থেকে বেশ দূরে যাত্রীদের নামিয়ে দেয় প্রায়ই দুর্ঘটনা ও ছিনতাইয়ের শিকার হন যাত্রীরা। এটা আপনার পদুয়ার বাজার বিশ্ব রোড সন্ধু হোটেলের অপর সাইডে গাড়িগুলো এখানে থামি যাত্রীগুলো নামায় দেয়। এখান থেকে নুরজানে যেগুলো হোটেল বেরোতে দেয় নুরজানেরগুলো নুরজানে চলে যায়। খোলা জায়গা জি পেছনে মার্কেট রাস্তার ভিতরে নামায় দেয়। গাড়িগুলা যে হোটেল নূরজাহানের অপর পাশে নামায়, তারা খোলা জায়গায় নামায় এবং কি ইউটার্নের একটু আগে দিয়ে নামায়, এমন একটা বিপদ সীমা জায়গাত নামায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অনুসন্ধানে জানা যায় মাইক্রোবাসটি নতুন ও সাদা রঙের। জনৈক প্রবাসীকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকা থেকে ফিরছিল বলেও জানা গেছে। গাড়ির নম্বর প্লেটের শেষ 3 ডিজিট 485। এদিকে ঘাতক মাইক্রোবাস ও চালককে ধরতে তৎপরতার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। অধিক গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখব। পাশাপাশি আমাদের অন্যান্য পুলিশের যে ইউনিট আছে, জেলা পুলিশ, তারা হেল্প করবে। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এখানে সিসিটিভি ক্যামেরা আছে। ফলে কি ঘটনা ঘটছে, কোত্থেকে, এর পিছনে অন্য কোনো দুরভিসন্ধি আছে কিনা, সকল বিষয় আমরা তদন্তের মাধ্যমে নিয়ে আসতে পারবো। সড়কে চালকের অসতর্কতা ও অদক্ষতায় যে তাজা প্রাণ ঝরে যায় তার দগদগে স্মৃতি বাকি জীবন বয়ে বেড়াতে হয় স্বজনদের। প্রতিদিন মাসুমার মতোই অনেক প্রাণ ঝরছে মহাসড়কে, তবুও ফিরছে না শৃঙ্খলা। ঘাতক চালককে দ্রুতই আইনের আওতায় আনা হবে এমন প্রত্যাশাই সবার। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনায় দ্বিতীয় বৈঠকের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। প্রথম বৈঠকে যেসব দেশ উপস্থিত ছিল না তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বুধবারের বৈঠকে। ইউক্রেনের যুদ্ধবন্ধে ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার জেরে সোমবার জরুরি বৈঠক করে ফ্রান্স। প্যারিসে ওই বৈঠকে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের এলইজি প্যালেসে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার কূটনৈতিক সূত্র জানায় ন্যাটো মিত্র কানাডা, নরওয়ে, চেক প্রজাতন্ত্র, গ্রিস, ফিনল্যান্ড, রোমানিয়া, সুইডেন, বেলজিয়াম এবং 3 বাল্টিক দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে দ্বিতীয় বৈঠকে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দিতে পারে আরও কিছু দেশ। বৈঠকের মাধ্যমে মূলত নিজেদের ঐক্যের বার্তা দিয়েছেন ইউরোপের নেতারা, বলছেন বিশ্লেষকরা। শেষ করছি শান্তবাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। ফ্যাসিস্টদের ভোটে আনলে মানবে না জনগণ, বললেন ফখরুল। আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ নেই, আগের বক্তব্য থেকে সরলেন আসিফ।
এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? কুয়েটে বন্ধই থাকছে ছাত্র রাজনীতি, দাবিতে অনড় শিক্ষার্থীরা। প্রমাণ ছাড়াই জড়ানোর অভিযোগ ছাত্র দলের, দায় চাপানোর প্রতিবাদ শিবিরের। আত্মপ্রকাশের আগেই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে বিরোধ, অন্তর্কোন্দল নয় নেতৃত্বের প্রতিযোগিতা বলছেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ পন্থা এক মূল বিষয় হয়ে ওঠে, সে বিষয়টাকে আমরা ফোকাস করতে চাই। যে সবাই সবার মতামত পেশ করতেছে, ইন্টারনালি কেউ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই। এবং 17 বছর পর নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 8 আসামি খালাস। রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা, পর্যবেক্ষণ আদালতের। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।